আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সবার সাথে সব সময়। আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সঙ্গে রয়েছে আমি নিহার। আজকে সারাদিনে বিশেষ বিশেষ খবর। নানান জায়গা থেকে ছেলেরা মেয়েরা তাদের কাছে গিয়ে ব্রাঞ্চ খুলে তাদেরকে সেবা দিয়েছে। তাদের যাবার কোনো জায়গা ছিল না। কথায়, উপন্যাসে, সিনেমায় ট্র্যাজেডি হিসেবে তাদের কথা চারিদিকে উল্লেখ করা আছে। আজ থেকে 54 বছর আগে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে 14টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত হয়েছিল। তার কিছুদিন পর আরো 7টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত হয়। এই যে 21টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত হয়েছে, ভারতের অর্থনীতির মোড় ঘুরে গেছে। সাধারণ মানুষ জানে তাদের মাথার উপর ছায়ার মতন রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে। তাদেরকে আর সুদখোরের মহাজনের কাছে যেতে হয় না। তাদের যতই ছোট, যতই স্বল্প প্রয়োজন হোক, রাষ্ট্রায়ত্ত দেশে যে ঘোর দুর্দিন এসেছিল, সাধারণ মানুষের টাকা পুঁজিপতিদের ব্যাংকে জমা থাকতো, সেই টাকা তারা নিজেদের ব্যবসায় খাটাতেন। লাভ হলে তার কিছু অংশ মানুষকে দিয়ে বাকিটা বাড়িতে তুলতেন। পার্লামেন্ট ক্যান ডু, স্টেট ক্যান আনডু। সর্বভারতীয় স্তরে কতজন মেম্বার? আন্দোলনের সাথে সবাই যুক্ত। আমাদের প্রায় 8.5 লক্ষ কর্মচারী, প্রত্যেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত। ক্লারিক্যাল ইউনিয়ন আছে, অফিসার্স অ্যাসোসিয়েশন আছে, প্রত্যেকেই তাদের নিজস্ব আন্দোলনে যুক্ত। কারণ আমাদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্সের যে সংগঠন, সেটাতে 9টা সংগঠন একসঙ্গে আছে এবং তার মেম্বার হচ্ছে প্রত্যেকেই, এবং প্রত্যেকেই সেই আন্দোলনের সঙ্গে যুক্ত। প্রথমত আমরা যেতে চাই না, কারণ হচ্ছে ধর্মঘট আমাদের করতে হয়, আমাদের মাইনে কাটিয়ে করতে হয়। কারণ ব্যাংকে এমনই একটা পরিষেবা যে আমরা যদি সেই দিনকে ধর্মঘট করি, সেই দিনকে কাজটা কিন্তু অন্য কেউ করে দেবে না। পরের দিন এসে কিন্তু আমাদের ডবল কাজ করতে হয়, এবং দ্যাট টু আমরা আগের দিনে কিন্তু স্যালারি পাই না। অতএব ধর্মঘট করতে গেলে কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করে করতে হয়। ধর্মঘটে যেতে আমাদেরকে বাধ্য করা হয়। কিন্তু ধর্মঘট যেহেতু আমাদের কাছে শেষ অস্ত্র, সেই যখন আমরা দেখব যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের কাছে অন্য কোনো অস্ত্র নেই, তখন আমরা সেই অস্ত্র প্রয়োগ করতে বাধ্য হব। পার্লামেন্টে পেশ হয়ে গেছিল আমাদের আন্দোলনের জন্য, কিন্তু সরকার এফআরটিআই বিলের থেকে পিছপা হয়ে এসেছেন। আমরা একদিন আন্দোলন করছি না, আমরা গত 1-2 বছর ধরে লাগাতার আন্দোলন করছি। আমরা সোশ্যাল মিডিয়াতে রোজ আন্দোলন করছি। এই যে পরশুদিন যে সোশ্যাল মিডিয়াতে যে দেখা গেছিলো, যেটা সবথেকে বৃহৎ আন্দোলন, এটা কিন্তু আমাদের যে সমস্ত সকলের মধ্যে যে টুইটার ক্যাম্পেইন কিন্তু একদিনে হয় না, দীর্ঘদিন ধরে টুইটার ক্যাম্পেইনের একটা বেস তৈরি করতে হয় টুইটারে। এটা কিন্তু আমরা গত 1-1.5 বছর ধরে আমরা টুইটার ক্যাম্পেইনিং আমরা করে যাচ্ছি। আমরা কোনো সরকারের বিরুদ্ধে নয়, আমরা সরকারের অর্থনীতির বিরুদ্ধে। আমরা যেহেতু অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন, আমরা কোনো সরকারকে বিরোধিতা করি না, আমরা সরকারের যে নীতির বিরোধিতা আমরা সবসময় করছি আম জনতার ওপরে। তার মানে হচ্ছে এটাকে আমরা বলি যে প্রাইভেটাইজেশন অফ দ্য প্রফিট অ্যান্ড দ্য ন্যাশনালাইজেশন অফ দ্য লস। যখন প্রফিটটা হচ্ছে তখন আমি সেটাকে প্রাইভেট করে দিচ্ছি, আর যখন লস হচ্ছে তখন আমি বলছি জাতীয় বিপর্যয়, মানে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। এর জন্যই কিন্তু আজকে ভারতবর্ষে দরিদ্র আরও দরিদ্র মানুষ হয়ে যাচ্ছে, ধনী আরও ধনীতর হচ্ছে। এই যে বিশাল যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু কোনো দেশের পক্ষে কিন্তু খুব একটা সুখকর নয়। সাধারণ মানুষ এটা বুঝতে পারছেন। আমরা গিয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছি, সাধারণ মানুষ বুঝতে পারছেন।
যার জন্য সমস্ত সাধারণ মানুষ কিন্তু আমাদের সঙ্গে এক হয়ে কিন্তু লড়াইয়ের জন্য অঙ্গীকারবদ্ধ। টানতে আমাকে কুর্কি জব্দি করে নিয়ে যাবে, তখন আর তাদের এই ভয় ছিল না। কারণ হচ্ছে এখন জানেন যে ক্রপ ইন্স্যুরেন্স আছে, যদি ফসল মার খায় তাহলে ক্রপ ইন্স্যুরেন্স হয়। তার ফলে কিন্তু আজকে দেখুন যে ভারতবর্ষ কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম খাদ্যশস্য উৎপাদনকারী দেশ। এটা কিন্তু হয়েছে এই সরকারি ব্যাংকের জন্যেই। আজকে সেই সরকারি ব্যবস্থা থেকে আপনি যদি ভেঙে দিতে যদি চাইছেন, তাহলে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে, কারণ সাধারণ মানুষ এর থেকে উপকৃত, প্রতিটি দেশের সাধারণ মানুষ এর থেকে উপকৃত। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের থ্রু দিয়ে, আজকে শুধু এই গভর্নমেন্টের কথা বলবো না, এর আগের গভর্নমেন্টও কিন্তু একই কাজ করে গেছেন। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নিয়ে তারা কিন্তু সরকারি ব্যাংকগুলোকে বিভিন্নভাবে ইউটিলাইজ করেছেন। আপনারা জানেন যে জনার্দন পূজারী উনি লোন মেলা করেছিলেন এক সময়, আর এক সময় ঋণ মুকুব করেছিলেন আপনার কি নাম, দেবিলাল। তার ওই যে ARDRS বলে যে বস্তুটা এসছিল ঋণ মুকুব, ওই ঋণ মুকুবটাই কিন্তু আজকে যে NPA হচ্ছে সেই NPA কিন্তু তার জন্য দায়ী। কারণ যে ক্রেডিট যে একটা ডিসিপ্লিন, যে মানুষ জানতো যে লোন নিয়ে পয়সা আমাকে শোধ করতে হয়। দেবিলাল যেই ওই ARDRS প্রকল্প আনলেন, মানুষ বুঝে নিল যে একসময় আবার দেবিলাল কবে আসবে, আবার আমার ঋণ মুকুব হবে, যার জন্য মানুষ কিন্তু আর ঋণ পরিশোধ করার একটা প্রবণতা যেটা, সেটা কিন্তু খারাপ হয়ে গেল। আমাদের সরকারি ব্যাংকে কোনো রকম ফাইন্যান্সিয়াল ইনফিউশন দরকার নেই। আপনি শুধু বড় বড় কর্পোরেটদের লোনগুলোকে উসুল করে দিন, তাহলেই দেখবেন সরকারি ব্যাংক এখনও রমরমিয়ে চলছে, আরও দেখবেন রমরমিয়ে চলবে, আরও বেশ কিছু মানুষের বেকারদের চাকরি হবে, আরও সাধারণ মানুষের গ্রাহক সেবা সুবিধা হবে। ভারতবর্ষ আবার সেই আগের জায়গায় চলে যাবে। কারণ এই সরকারি ব্যাংক করে দেখিয়ে দিয়েছিল যে, যেটা বললাম যে আত্মনির্ভর ভারত করেছিল এই সরকারি ব্যাংক, ব্যবহার করেছেন তাদের ভোট বাক্সকে ঠিক করার জন্য। আজও চলছে সেই একই প্রথা চলে আসছে, এবং আজকেও কিন্তু সরকার কিন্তু এই ব্যাংক জাতীয়করণ দিবসেও কিন্তু আমাদের কাছে একটা অত্যন্ত ভয়ের কারণ থাকছে যে ব্যাংক হয়তো বিজাতীয়করণ হয়ে যাবে। এটাও কিন্তু তারা চাইছেন বড় বড় কর্পোরেটদেরকে তুষ্ট করার জন্য। এটাও একটা পলিটিক্যাল এজেন্ডা, যার জন্য আমরা বারবার বলছি যে এটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক ইস্যু নয় ব্যাংক জাতীয়করণ, কারণ এই দিয়ে ভারতবর্ষের অর্থনীতির কোনো উন্নতি হবে না। এটা একটা পলিটিক্যাল ইস্যু, এটা একটা পলিটিক্যাল ইস্যু, আমরা বারবার বলছি। এবং আমরা বারবার বলছি যে প্রাইভেটাইজেশন অফ দ্য প্রফিট অ্যান্ড দ্য ন্যাশনালাইজেশন অফ দ্য লস। যখনই কোনো প্রাইভেট ফাইন্যান্সিয়াল কমিশনের রিপোর্ট, 15তম ফাইন্যান্সিয়াল কমিশনের রিপোর্ট, সেই রিপোর্টে হচ্ছে 21 সাল থেকে 26 সাল পর্যন্ত 5 বছরের একটা রিপোর্ট তৈরি হয়। সেই রিপোর্টে ন্যাশনাল জেনারেল রেভিনিউ টু দ্য জিডিপি এটা হচ্ছে 17%, যেটা হচ্ছে পৃথিবীর G20 কান্ট্রির মধ্যে দ্বিতীয় মানে নিম্ন, মানে লাস্টের থেকে একটুখানি আগে। এবং কর্পোরেট ট্যাক্স টু দ্য জিডিপি এই পার্সেন্টেজ কিন্তু 7.3%, যেটাও কিনা পৃথিবীর মধ্যে হায়েস্ট। কেন আপনি কর্পোরেট ট্যাক্সকে আপনি নেবেন না কেন? বড় বড় কর্পোরেট থেকে কর্পোরেট ট্যাক্স আমি লাগু ছেড়ে দিচ্ছি একদিকে আমাদের হেয়ার কাটের নাম করে বড় বড় যে লোন, অনাদায়ী যে ঋণ, সেগুলোকে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে নীরব মোদী, মেহুল চোস্কি থেকে শুরু করে নীতিন সাঙ্গকারা, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কি করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন? আমরা বারবার বলেছি যে পার্লামেন্টকরণ দিবসে আজকে আমরা সমস্ত ব্যাংকাররা, আজকে আমাদের কাছে একটা অত্যন্ত একটা মানে পবিত্র দিন। এই পবিত্র দিনটাকে আমরা সেলিব্রেট করছি বিভিন্ন জিনিসের মাধ্যমে। গত কিছুদিন ধরে আমাদের বিভিন্ন জায়গায় অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের তরফ থেকেও বাসযাত্রা হয়েছে। আমরা বিভিন্ন এর আগে গত 1 বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। গ্রামে গঞ্জে গিয়ে কিন্তু আমরা গ্রাম সভা করছি, পথসভা করছি, সাধারণ মানুষকে নিয়ে একটা কষ্টের জায়গায় কিন্তু আমরা চলে যাচ্ছি, যার জন্য সাধারণ মানুষ বুঝতে পারছি। আজকে আমাদের সঙ্গে বিভিন্ন লোকজন, যে গ্রামীণ যে অর্থনীতি, সেই গ্রামীণ অর্থনীতিটা পুরোপুরি দাঁড়িয়ে আছে। যদি আপনি গ্রামে গিয়ে দেখেন, প্রতিটি গ্রামে কিন্তু আজকে সেলফ হেল্প গ্রুপ আছে, স্বনির্ভর গোষ্ঠী যেটাকে আমরা বলি। সেখানে কিন্তু গ্রামে কিন্তু মহিলারা স্বনির্ভর গোষ্ঠী গড়ে অল্প অল্প সঞ্চয় করে তারা কিন্তু পরিবার প্রতিপালন করছেন। এবং সেই স্বনির্ভর গোষ্ঠীগুলো কিন্তু সমস্ত কটা সরকারি ব্যাংক, যার জন্য আমরা যখন গ্রামে গঞ্জে যাচ্ছি, তারা এসে কিন্তু বদ্ধপরিকর আমাদের সঙ্গে আন্দোলন করছেন এবং বলছেন যদি সরকারি ব্যাংকগুলোকে তুলে দেয়, আমরা বিডিও অফিস ঘেরাও করব, আমরা এটা করতে দেবো না। কারণ হচ্ছে গ্রামীণ অর্থনীতি পুরো ধসে যাবে। স্বনিধি যোজনা আমরা দিচ্ছি যারা পরিযায়ী শ্রমিক, তাদেরকে দেখাশুনো করার জন্যে, এইগুলো কিন্তু আমরা দিয়েছি। এবং যার জন্যে এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রায় 97% এই সরকারি ব্যাংক দিয়েছিল, যার জন্য আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু আমাদেরকে খুবই প্রশংসা করেছিলেন। জনধন যোজনা, যেটা সরকারের খুব বিরাট বড় একটা প্রকল্প, 1 সপ্তাহের ভেতরে 1,80,00,000 অ্যাকাউন্ট কিন্তু আমরা সরকারি ব্যাংক খুলেছিল, যেটা কিন্তু গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠে গেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে এটা গর্বের সঙ্গে বলেছিলেন এটা কিন্তু সরকারি ব্যাংক করেছে।
এর 97% কিন্তু জনধন যোজনার অ্যাকাউন্ট খুলেছে সরকারি ব্যাংক। অটল পেনশন যোজনা থেকে শুরু করে সরকারের সমস্ত প্রকল্প কিন্তু বাস্তবায়িত হয়েছে এই সরকারি ব্যাংকের মাধ্যমে। তা সত্ত্বেও এগুলো কিন্তু অলাভদায়ক সমস্ত ব্যবস্থা, কিন্তু এগুলোতে আমাদের কোনো লাভ হয় না। জনধন অ্যাকাউন্ট খোলার জন্য কোনো লাভ হয় না, বরঞ্চ কাতারে কাতারে লোক আমাদের ব্রাঞ্চগুলোতে এসে আমাদের উপরে প্রেসারে আমরা থাকি। তার উপরে কিন্তু আমাদের যে লোক নিয়োগ, সেই লোক নিয়োগ হচ্ছে না ঠিক টাইম মতন। লোক নিয়োগ হলেও সে যে পরিমাণে লোক নিয়োগ হওয়ার কথা সেইটুকু লোক নিয়োগ হচ্ছে না। এবং আজকের দিনে দেখা যাচ্ছে যে ব্যাংক প্রাইভেটাইজেশনের পাশাপাশি আর একটা জিনিস নিয়ে আসছে যে কোর সেক্টরের যে কাজগুলো সেগুলো অস্থায়ী কর্মচারীকে দেওয়া হচ্ছে। অস্থায়ী কর্মচারী মানে তাদের উপরে দমন পীড়ন উৎপীড়নের একটা প্রয়াস থাকবে, তাদেরকে স্যালারি আপনি কম দেবেন। এটাতেও কিন্তু ভারতবর্ষের যে ইউথ তারাও কিন্তু বঞ্চিত হবে। আজকে ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হচ্ছে বেকারিত্বের সমস্যা। এই বেকারিত্বের সমস্যাকে যদি সমাধান করতে হয়, যেমন একদিকে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, বেকারিত্ব বেড়ে যাচ্ছে। এই কিছুদিন আগেই যে সরকারি পরিসংখ্যান তাতে দেখা গেল 7 পয়েন্ট না, কারণ ভারতবর্ষের অধিকাংশ মানুষেরই যারা ব্যবসা করেন তাদের 100% সিকিউরিটিতে লোন নেওয়ার ক্ষমতা নেই। আমরা সহজ শর্তে এবং সহজ ইন্টারেস্টে আমরা কৃষকদের লোন দিই, আমরা ছোট ছোট খেটে খাওয়া মানুষদেরকে লোন দিই। তার উপরে আমরা কি করি যে সরকারের যে সমস্ত যে প্রকল্প বাস্তবায়িত হয় সেটা কিন্তু এই সরকারি ব্যাংকের দ্বারা। এই যে আপনারা দেখেছেন যে করোনার সময় যেই সময় যখন সারা ভারতবর্ষের মানুষ রাস্তায় বেরোতে সাহস পেত না, আমাদের গ্রামে গঞ্জের ব্রাঞ্চগুলোতে এক দিন আমরা দেখেছি 1000 লোকের লাইন পড়ে গেছে। কি না আমরা প্রধানমন্ত্রী আছে। কিন্তু ফিসকাল ডেফিসিটটা কিভাবে তৈরি হলো? ফিসকাল ডেফিসিট তো একদিনে রাতারাতি হয়নি। ফিসকাল ডেফিসিট তৈরি হয়েছে কারণ সরকার যে বড় বড় যে কর্পোরেট, সেই কর্পোরেটদের উপরে কর্পোরেট ট্যাক্স তারা কিন্তু পুরোপুরি নিচ্ছেন না। করোনার পরবর্তীকালে যখন দেশের অর্থনীতি যখন অত্যন্তভাবে ভেঙে পড়েছে, সারা পৃথিবীর অর্থনীতি যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সময় বড় বড় কর্পোরেটদের কাছ থেকে কিন্তু বেশ কিছু কর্পোরেট ট্যাক্স কিন্তু আদায় করা যেত। তারা কিন্তু সেই কর্পোরেট ট্যাক্সে ছাড় দিচ্ছেন, যার ফলে কিন্তু ফাইন্যান্সিয়াল ডেফিসিট হচ্ছে, ফিসকাল ডেফিসিট হচ্ছে। এই ফিসকাল ডেফিসিটটাকে তারা কিন্তু মানিটারি পলিসিতে কনভার্ট করার চেষ্টা করছেন। মানিটারি পলিসি মানে হচ্ছে বাজেট বহির্ভূত যে পলিসি, যেটার মাধ্যমে কিন্তু এই ব্যাংকগুলোকে ডিসইনভেস্টমেন্ট করে তারা কিছু পয়সা রোজগার করতে চাইছেন। এটার মধ্যে আমাদের প্রশ্ন, সরকার বলছেন তার ডিসইনভেস্টমেন্ট টার্গেট হচ্ছে 65,000 কোটি টাকা, অথচ কিন্তু এই সরকারি ব্যাংকগুলো এবছরে সমস্ত সরকারি ব্যাংকগুলো নিয়ে নেট প্রফিট যেটা করেছে সেটা হচ্ছে 66,500 কোটি টাকা। মানে আপনার যে ডিসইনভেস্টমেন্টের যে টার্গেট, সেই টার্গেটের থেকেও কিন্তু বেশি তারা কিন্তু প্রফিট করেছে। তা সত্ত্বেও কিন্তু আপনি কেন এগুলোকে বিক্রি করবেন? এগুলো তো আমরা বলছি যে আমাদের পরিবারের সম্পত্তি, আমাদের ফ্যামিলি সিলভার, এগুলো হচ্ছে সোনার হাঁস। এই কারণ হচ্ছে সরকারি ব্যাংকেই সাধারণ মানুষের যে কষ্টার্জিত টাকা সেগুলো কিন্তু সরকারি ব্যাংকেই আছে। কারণ সরকারি ব্যাংকের যে পরিচালন ব্যবস্থা, সেই ব্যবস্থার সঙ্গে কিন্তু মানানসই হচ্ছে ভারতবর্ষের আম জনতা। ভারতবর্ষের আম জনতা কিন্তু বড় বড় প্রাইভেট ব্যাংকে কিন্তু তারা যেতে পারেন না, যেখানে মিনিমাম ব্যালেন্স চার্জ হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা, সেখানে কিন্তু তারা যেতে পারেন না, বা সহজ শর্তে তারা লোন পান না। আজকে যে সমস্ত ভারতবর্ষের সবথেকে বড় একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে ভারতবর্ষের অ্যাভারেজ এজ হচ্ছে 29 থেকে 35। তো সেই মানে ইয়ং জেনারেশন তারা অধিকাংশই তারা কিন্তু পড়াশুনো করেছেন, সরকারি ব্যাংক থেকে উচ্চশিক্ষা নিয়েছেন এডুকেশন লোন নিয়ে। আজকে এই এডুকেশন লোন 100% দেয় কিন্তু হচ্ছে এই সরকারি ব্যাংক। এবং এই সরকারি ব্যাংক কিন্তু আজকে যে ব্যবস্থাটা, সরকারি ব্যাংক কিছুদিন আগে একটুখানি হলেও ধুঁকছিল। কেন ধুঁকছিল সেটাকেও জানতে হবে যে এনপিএ পার্সেন্টেজ সরকারি ব্যাংকের কেন বেড়েছিল। কারণ হচ্ছে সরকারি ব্যাংক এই বড় বড় যে লোন, এই যে ইনফ্রাস্ট্রাকচার লেন্ডিং, আজকে যে রাস্তা তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, বড় বড় পাওয়ার সেক্টর তৈরি হচ্ছে, সেগুলো আগে দিত কিন্তু ডেভেলপমেন্টাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, যেমন হচ্ছে আইডিবিআই, তারপরে নাবার্ড, এরা সিডবি এরা দিত। কিন্তু পরবর্তীকালে 2004 সালের পর থেকে সিডবিকে কমার্শিয়াল ব্যাংক করে দেওয়া হলো। এবং 2008 সালে যখন গ্লোবাল রিসেশন শুরু হয়েছিল, সেই সময় কিন্তু যেহেতু সারা পৃথিবী জুড়ে মন্দা শুরু হয়েছিল, তখন কিন্তু এই বড় বড় কর্পোরেটদেরকে ফরেন কান্ট্রি থেকে যে টাকার যে যোগান দিত, সেই যোগান কিন্তু বন্ধ হয়ে গেছিলো। এবং সেই সময় এই কাজটা ন্যস্ত হয়েছিল সরকারি ব্যাংকের ওপরে। মানে এই লোনগুলো হচ্ছে লং টার্ম লোন, 15 বছরের রিপেমেন্ট পিরিয়ড। এডুকেশন লোনটাও তাই, লং টার্ম লোন। আমরা কিন্তু লং টার্ম লোন দিই। আমরা ওই ব্যাংকারদের কাছে অত্যন্ত পুণ্যদিন, ভারতবাসীর কাছেও অত্যন্ত পুণ্যদিন, কারণ আজকে হচ্ছে ব্যাংক ন্যাশনালাইজেশনের 54তম বার্ষিকী সারা দেশ জুড়ে পালন করা হচ্ছে। এবং আমাদের কাছে মনে হয়েছে, বা বিভিন্ন অর্থনীতিবিদরাও বলেছেন, যে এই দিনটাই কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষ অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু পেয়েছিল। আমাদের অর্থনৈতিক স্বাধীনতার আজকের দিন, কারণ তার আগে কিন্তু বিভিন্ন যে
সুদখোর মহাজন নিয়ে এসে কিন্তু 1969 সালে যখন ব্যাংক জাতীয়করণ হয়েছিল, সাধারণ মানুষের কিন্তু ব্যাংকিং পরিষেবার মধ্যে তাদের কিন্তু ঢোকার একটা ছাড়পত্র মিলে গেছিলো, এবং যার ফলে কিন্তু দেশের কোণে কোণে ব্যাংকিং পরিষেবাটাকে কিন্তু সেখানে মানে দেওয়া গেছিলো। তো আজকে কিন্তু আবার দেখা যাচ্ছে কিন্তু আমরা আবার পুরনো যে জায়গায় হয়তো চলে যাওয়ার একটা পরিকল্পনা কিন্তু সরকার নিচ্ছেন। কারণ আমরা দেখেছি যে গত বাজেট সেশনে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দুটো ব্যাংকের যে সরকারি যে মালিকানা, সেই মালিকানা 51% থেকে কমিয়ে নিয়ে 26% করা হবে, মানে দুটো ব্যাংকে প্রাইভেটাইজেশন করা হবে। কিছুদিন আগে আমরা দেখলাম যে দীপম এবং নীতি আয়োগ বলল যে কোনো রকম কোনো মালিকানা কোনো ব্যাংকেই থাকবে না, মানে 0% সরকারি স্টেক থাকবে গভর্নমেন্টের। তার মানে হচ্ছে সমস্ত ব্যাংকগুলোকে একটা প্রাইভেটাইজেশন করার একটা মনোবাঞ্ছা তারা কিন্তু পোষণ করেছেন। এবং গতকাল থেকে যে আমাদের যে বর্ষাকালীন যে বাদল অধিবেশন যে শুরু হয়েছে, সেই অধিবেশনে আমরা আশঙ্কা করছি হয়তোবা সরকার এরকম একটা কোনো বিল আনতে পারেন, বা বিভিন্ন সময় হয়তো আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনে সারা ভারতবর্ষ আজকে আন্দোলিত হচ্ছে, এবং এই প্রাইভেটাইজেশন কথাটা নিয়ে কিন্তু মানুষের মনে একটা অ্যালার্জি ঢুকে গেছে। কারণ সাধারণ মানুষ বুঝতে পারছেন যে প্রাইভেটাইজেশন হলে কী ক্ষতি হবে, তার জন্য হয়তো সরকার হয়তো এই অধিবেশনে কিছু না আনলেও হয়তো পরবর্তীকালে হয়তো অর্ডিন্যান্স পাস করে কিছু একটা করবেন। যেভাবেই হোক সরকারের মনোবাঞ্ছা কিন্তু এইটা রয়েছে যে এই যে জাতীয় ব্যাংকগুলোকে বিক্রি করে দেওয়া হবে বড় বড় কর্পোরেটদের হাতে। আজকে এই প্রশ্নটা উঠছে যে কেন, কিসের জন্য সরকারি ব্যাংকে বিক্রি করতে হচ্ছে।